জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে হাতে পাওয়া আজকের সর্বশেষ নিউজ আপডেটগুলো। ইসরায়েল ইরান উত্তেজনা, মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের আশঙ্কা। যুক্তরাষ্ট্রের পণ্যে চীনের 125% শুল্ক আরোপ, বাণিজ্য যুদ্ধে নতুন উত্তেজনা। গাজায় 60,000 শিশু অপুষ্টিতে ভুগছে, জাতিসংঘের সতর্কতা। মিয়ানমারে আবার ভূমিকম্প, 4.1 মাত্রার কম্পনে আতঙ্ক, আগের ধ্বংসের ক্ষত এখনো স্পষ্ট। ডোমিনিকান প্রজাতন্ত্রের নাইট ক্লাব ধসে নিহত 221, উদ্ধার কাজ সমাপ্ত। সুদানে মানবিক বিপর্যয়, দারফুরে 70 লাখ মানুষ বাস্তুচ্যুত, জাতিসংঘের জরুরি হুঁশিয়ারি। গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে পশ্চিম তীরের সর্বাত্মক ধর্মঘট। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। যুক্তরাষ্ট্রের পণ্যে চীনের 125% শুল্ক আরোপ, বাণিজ্য যুদ্ধের নতুন উত্তেজনা। চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্য যুদ্ধ নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনা পণ্যে 145% শুল্ক আরোপের পরিপ্রেক্ষিতে চীন শুক্রবার মার্কিন পণ্যে 125% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। চীনের অর্থমন্ত্রী জানিয়েছেন এই শুল্ক শনিবার থেকে কার্যকর হবে। এর আগে চীন বুধবার মার্কিন পণ্যে 84% শুল্ক আরোপ করেছিল। বেইজিং জানিয়েছে তারা যুক্তরাষ্ট্রের আরোপিত অতিরিক্ত শুল্কের আর কোনো জবাব দেবে না। তবে ট্রাম্প প্রশাসন চীনের ওপর উচ্চ শুল্ক হার বজায় রেখেছে, যদিও অন্যান্য দেশের ওপর 3 মাসের জন্য পাল্টা শুল্ক স্থগিত করেছে। চীন ও যুক্তরাষ্ট্রের এই উচ্চ শুল্ককে আন্তর্জাতিক বাণিজ্য নীতি ও মৌলিক অর্থনৈতিক আইনের লঙ্ঘন বলেই অভিহিত করেছে। তারা এটিকে একতরফা জবরদস্তি ও গুন্ডামি বলেও মন্তব্য করেছে। বিশ্ব বাণিজ্য সংস্থা জানিয়েছে 2024 সালে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে $582.4 বিলিয়ন বাণিজ্য হয়েছিল। চলমান শুল্ক যুদ্ধের কারণে এই বাণিজ্য 80% পর্যন্ত কমতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন এই পাল্টাপাল্টি শুল্ক আরোপের ফলে বৈশ্বিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে এবং বিশ্ববাজারে অস্থিরতা বাড়তে পারে। ইসরায়েল ইরান উত্তেজনা, মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের আশঙ্কা। মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। সম্প্রতি ইসরায়েলি বিমান হামলায় সিরিয়ায় আলেপ্পোতে ইরানের রেভলিউশনারি গার্ডের 7 সদস্য নিহত হন। এই ঘটনার পর ইরান প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে, যা অঞ্চলটিতে নতুন সংঘাতের আশঙ্কা বাড়িয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন ইসরায়েলকে এর মূল্য চুকাতে হবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেন ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে তারা প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে। বিশ্লেষকরা মনে করছেন এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের সূচনা করতে পারে। বিশেষ করে গাজা, লেবানন ও সিরিয়ায় ইরান সমর্থিত গোষ্ঠীগুলির সক্রিয়তা বাড়তে পারে। ইসরায়েল ইতিমধ্যে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে এবং সীমান্ত এলাকায় সেনা মোতায়েন বাড়িয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় এই উত্তেজনা কমাতে কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে। জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন উভয় পক্ষ সংযত থাকার আহ্বান জানিয়েছে। তবে ইসরায়েল ও ইরান উভয়ই কঠোর অবস্থানের কারণে শান্তিপূর্ণ সমাধান অনিশ্চিত হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন যদি দ্রুত উত্তেজনা প্রশমিত না হয় তবে তা পুরো অঞ্চলের সংঘাত ছড়িয়ে দিতে পারে। গাজায় 60,000 শিশু অপুষ্টিতে ভুগছে, জাতিসংঘের সতর্কতা। গাজা উপত্যকায় মানবিক সংকট চরমে পৌঁছেছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী বর্তমানে সেখানে 60,000-এরও বেশি শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে। এই পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে বলে বৃহস্পতিবার জাতিসংঘ জানিয়েছে। জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় বিষয়ক কার্যালয় এর উদ্ধৃতি দিয়ে মুখপাত্র ফারহান হক বলেন, গাজায় জরুরি সহায়তা পৌঁছতে সীমান্তগুলো খুলে দেওয়া অত্যন্ত জরুরি। তিনি জানান যেসব কমিউনিটি কিচেন খাবার ও জ্বালানি সরবরাহ করছিল সেগুলোর রসদ দ্রুত ফুরিয়ে আসছে। ফারহান হক আরও জানান বাস্তুচ্যুত মানুষের জন্য পানির সরবরাহ দ্রুত কমে আসছে। পর্যাপ্ত পানি, সাফাই সরঞ্জাম ও পরিচ্ছন্ন পরিবেশের অভাবে জনস্বাস্থ্যের উপর গুরুতর প্রভাব পড়েছে। গত মার্চ মাসে গাজার 1/3 পরিবারে উকুনের সংক্রমণ ধরা পড়েছে। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে দেখা যায় ইসরায়েলি বাহিনী গত 23 মার্চ গাজার দক্ষিণে 15 জন জরুরি কর্মীকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে। ভিডিওটি উদ্ধার করা হয় নিহত এক প্যারামেডিকের মোবাইল থেকে, যাকে গণকবরে পাওয়া গিয়েছিল।
জাতিসংঘের মুখপাত্র বলেন, মানবিক সহায়তাকারীদের উপর হামলা আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন এবং এ বিষয়ে দায়ীদের জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন। মিয়ানমারে আবার ভূমিকম্প, 4.1 মাত্রার কম্পনে আতঙ্ক, আগের ধ্বংসের ক্ষত এখনও স্পষ্ট। মিয়ানমারে আবারও ভূমিকম্প আঘাত এনেছে। আজ শুক্রবার সকালে 4.1 মাত্রার এই কম্পন অনুভূত হয়। দেশটির জাতীয় ভূকম্পন কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পটি 10 কিলোমিটার গভীরে আঘাত হানে, যার ফলে আফটার শকের আশঙ্কা দেখা দিয়েছে। এর আগে 28 মার্চ 7.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মিয়ানমার কেঁপে ওঠে। এটি ছিল 1 শতাব্দীর মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। সেই ঘটনায় 36,000 জনেরও বেশি মানুষ নিহত এবং 5,000 জনেরও বেশি আহত হন। এছাড়া বহু প্রাচীন গির্জা ও আধুনিক ভবন ধসে পড়ে এবং অনেক মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। ভূমিকম্পের পরপরই চীন, রাশিয়া এবং ভারত উদ্ধারকারী দল পাঠায়। পরবর্তী বাংলাদেশ থেকে উদ্ধারকারী দল মিয়ানমারে যায়। তারা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের উদ্ধারে কাজ করেছেন। নতুন এই ভূমিকম্পে এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে আগের ধ্বংসের ক্ষত এখনও স্পষ্ট এবং জনগণের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। আফটার শকের আশঙ্কায় অনেকেই নিরাপদ আশ্রয়ে চলে গেছেন। বিশেষজ্ঞরা মনে করছেন, ভূমিকম্প প্রবণ এই অঞ্চলে ভবিষ্যতে আরও শক্তিশালী কম্পনের সম্ভাবনা রয়েছে। তাই জরুরি প্রস্তুতি ও সচেতনতা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করা হচ্ছে। ডোমিনিকান প্রজাতন্ত্রের নাইট ক্লাব ধসে নিহত 221, উদ্ধার কাজ সমাপ্ত। ডোমিনিকান প্রজাতন্ত্রের রাজধানী সান্তো ডোমিঙ্গোর জেট সেট নাইট ক্লাবে ছাদ ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 221 জনে। মঙ্গলবার প্রথম প্রহরে মেরেঙ্গে গায়ক রুবি পেরেজের কনসার্ট চলাকালে এই দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার ও মরদেহ খোঁজার কাজ শেষ হয়েছে। জেটসেট নাইট ক্লাব দিয়ে সান্তো ডোমিঙ্গোর একটি জনপ্রিয় বিনোদন কেন্দ্র, যেখানে প্রতি সোমবার কনসার্টের আয়োজন করা হতো। অনেক রাজনীতিবিদ, ক্রীড়াবিদ এবং বিভিন্ন ক্ষেত্রের তারকারা সেখানে উপস্থিত থাকতেন। দেশটির প্রেসিডেন্টের মুখপাত্র হেমেরে ফিগুয়েরোয়া এক ভিডিও বার্তায় জানান, আজ উদ্ধার কাজ আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। এখনও সময় হয়েছে বোঝার ও ব্যাখ্যা করা যে আসলে ঘটনা কি ঘটেছিল। সরকার জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করতে দেশীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের নিয়ে একটি তদন্ত দল গঠন করা হয়েছে। জরুরি সেবা কর্মীরা ক্লাবের ধ্বংসস্তূপ থেকে প্রায় 200 জনকে জীবিত উদ্ধার করেছেন, তবে হতাহতের পরিচয় শনাক্তে এখনও কাজ চলছে। জরুরি ব্যবস্থাপনা কেন্দ্রের প্রধান হুয়ান ম্যানুয়েল মেন্দেজ বলেন, এই কাজটাই আমার 20 বছরের ক্যারিয়ারের সবচেয়ে কঠিন দায়িত্ব ছিল। দুর্ঘটনায় মঞ্চে থাকা শিল্পী রুবি পেরেজও প্রাণ হারান। তার প্রতি শ্রদ্ধা জানাতে রাষ্ট্রীয়ভাবে অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন করা হয়। সেখানে প্রেসিডেন্ট লুইস আবিনাদার উপস্থিত ছিলেন। এছাড়া নিহতদের মধ্যে সাবেক মেজর লিগ বেসবল খেলোয়াড় আভাক্তি ডটেল এবং মন্টেস ক্রিস্টি প্রদেশের গভর্নর নেলোসি ক্রুজ। সুদানে মানবিক বিপর্যয়, দারফুরে 70 লাখ মানুষ বাস্তুচ্যুত, জাতিসংঘের জরুরি হুঁশিয়ারি। সুদানে চলমান সংঘাতের ফলে দেশটির দারফুর অঞ্চলে মানবিক বিপর্যয় চরমে পৌঁছেছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা জানিয়েছে, দারফুরে প্রায় 70 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং খাদ্য, পানি ও ওষুধের তীব্র সংকটে ভুগছেন। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভালকার টার্ক বলেন, দারফুরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ভয়াবহ মাত্রায় পৌঁছেছে। তিনি জানান, সেখানে নারী ও শিশুদের ওপর সহিংসতা, গণহত্যা এবং জোরপূর্বক বাস্তুচ্যুতির ঘটনা ঘটেছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, যদি দ্রুত আন্তর্জাতিক সহায়তা না পৌঁছয় তবে দারফুরে দুর্ভিক্ষ দেখা দিতে পারে। জাতিসংঘ অন্যান্য মানবিক সংস্থা সেখানে জরুরি সহায়তা পাঠানোর আহ্বান জানিয়েছে। সুদানের সরকার ও র্যাপিড সাপোর্ট ফোর্সেস এর চলমান সংঘাতে সাধারণ জনগণ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশ্ব সম্প্রদায়কে এই সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। এই পরিস্থিতিতে দারফুরের জনগণের জীবন রক্ষায় আন্তর্জাতিক সহায়তা ও কূটনৈতিক প্রচেষ্টা জরুরি হয়ে পড়েছে। গাজা ইসরায়েলি হামলার বিরুদ্ধে পশ্চিম তীরের সর্বাত্মক ধর্মঘট। গাজা ইসরায়েলের চলমান হামলার প্রতিবাদে দখলকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে সোমবার ফিলিস্তিনিরা সর্বাত্মক ধর্মঘট পালন করছেন। ফাতাহ, হামাস সহ বিভিন্ন ফিলিস্তিনি রাজনৈতিক সংগঠনের আহ্বানে এই ধর্মঘট অনুষ্ঠিত হয়। ধর্মঘটের ফলে দোকানপাট, বিদ্যালয় এবং বেশিরভাগ প্রশাসনিক ভবন বন্ধ ছিল। পূর্ব জেরুজালেমের ব্যস্ত সালেহুদ্দিন সড়কও ছিল জনশূন্য। বেথলেহেমের দোকানদার ফাদি সাদি বলেন, আজ আমি শহরের ভেতর দিয়ে হেঁটে গিয়েছি।